দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। তিরিশ শতাংশ মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। চারা লাগাইলাম তাও তো ডুবে গেল। নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর মানে প্রায় ঘর ধরা ধরা হয়ে গেছে। নদীর এই পারের থেকে ওই পারে 3 থেকে 4টা ওয়ার্ড একেবারেই পানির ঘর অর্ধেক ডুবে গেছে, কিছু ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে। আর ফসল যেগুলো এগুলো নাই। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। নাফি, রংপুর কুড়িগ্রামে বিপদ সীমার ওপর দিয়ে বইছে তিস্তার পানি এবং এ কারণে তলিয়ে গেছে বেশ কিছু নিম্নাঞ্চল। সম্প্রতি এই কারণে পানির নিচে ফসলি জমি এবং বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত। আটার মাসটা আসলাম খুব কষ্টই, অনেক কষ্টই আছে। খাইয়া না খাইয়া কিছু রম পাইছে আছি, এখন ফিরতে পারছি নিজের দেশ, নিজে ফিরতে পারছি, নিজের আত্মীয় স্বজন পাইলাম, আমার ভাই পাইছি, অনেক হ্যাপি আমি। 3.5 লাখ টাকা করে মালয়েশিয়া যেতে চাইছিলাম, মায়ের ধরা গেছে, এটা দুর্ভাগ্য আর কি। নাফি, মিয়ানমারে কারাভোগ শেষ করে দেশে ফিরলেন 85 বাংলাদেশি। অন্যদিকে সম্পার একই জাহাজে মিয়ানমার ফিনল্যান্ড দেশটির 123 বিজিবি ও সেনা সদস্য। এই নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। তবে শুরুতেই থাকছে নদ নদীতে পানি বাড়ার প্রসঙ্গ। নাফি, আমরা শুরুতেই বলছিলাম যে আবারও নদ নদীর পানি বাড়া শুরু করেছে এবং ভারী বৃষ্টি আর উজানের ঢলের কারণে উত্তরাঞ্চলের যেসব নদী আছে বিশেষ করে সেই সব নদ নদীর পানি বেড়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছে তিস্তার পানি। এতে পানিবন্দী হয়েছে 5 জেলার প্রায় লক্ষাধিক মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি এবং যাতে করে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী নির্মাঞ্চল ও চরের বাসিন্দাদের মাঝে। এনে বিস্তারিত জানাবেন সহকর্মীদের পাঠানো ও তথ্য ছবিতে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের নিচে যেন উৎসব। মাছ ধরার নয়, জ্বালানি সংগ্রহের। নদীতে ভেসে আসা কাঠ ও বাঁশের টুকরা, গাছের টুকরা সংগ্রহে ব্যস্ত ছোট থেকে বড় সবাই। নদীর পানি বাড়লেই অনেকেই হয়ে যায় কর্মহীন, তাই নদীর কাছ থেকে জ্বালানি সংগ্রহ। নদীর ওপারেই লালমনিরহাট জেলা। আদিতমারী উপজেলার মহিষখোচার চিত্র এখন দুর্ভোগের। রাস্তার উপরেই হাঁটু পানি, বাড়িঘরগুলো তলিয়ে গেছে বুক সমান। কোথাও কোথাও ঘরের চালও তলিয়ে গেছে পানিতে। থাকার জায়গা নেই, রান্নার উপায় নেই। গবাদি পশুগুলো আরও বেশি অসহায়। গোয়াল ছেড়ে আশ্রয় জুটেছে বিদ্যালয়ের বারান্দায়। প্রত্যেক বছরের অবর্ণনীয় কষ্ট গা সয়ে যাওয়া মানুষদের দাবি একটাই, ত্রাণ নয়, পরিত্রাণ চাই। তিস্তা নদী আজ 3 দিন ধরেই পানি বাড়তেছে, আজকে পানির সংখ্যা বেশি। আমার এই যে ধান ক্ষেত 30 শতাংশ মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। ধানের ক্ষেত তলে গেছে, তাতে অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির পাশের বাড়ির নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর মানে প্রায় ঘর ধরা ধরা হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে হয়তো দ্রুতই আপাত দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। অবস্থা পরিদর্শনে বের হয়েছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক। পুরো জেলায় আক্রান্ত 10,000 পরিবারের মধ্যেই ত্রাণ বিতরণের কথা জানালেন তিনি। 3 লক্ষ টাকা জিআর, তারপর শিশু খাদ্য, গোখাদ্য। এখানে গোখাদ্যর সমস্যা, গোখাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি, আজকে দিনের মধ্যে পেয়ে যাবে। এবং 20 টন চালের ব্যবস্থা করেছি। এই 2000 ফ্যামিলিকে আমরা 20 টন চাল, হয়তো 10 কেজি করে 20 টন চাল পেয়ে যাবে। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। এতে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বাসিন্দাদের মাঝে। তিস্তায় পানি বাড়ছে, সেই প্রসঙ্গে আরো খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে লালমনিরহাটের আদিতমারী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, জানাবেন এখনো নদ নদীতে পানি বাড়ছে কিনা, পাশাপাশি যেসব মানুষ পানিবন্দী হচ্ছে তাদের দুর্ভোগের কি চিত্র আপনার চোখে পড়েছে, বিস্তারিত জানাবেন।
শম্পা, দুর্ভোগের চিত্র দিয়েই শুরু করি। আমি এখন আছি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষখোচায় এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম আক্ষরিক অর্থেই হাঁটু পানিতে আমি দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই এলাকার যেসব রাস্তাঘাট আছে, বাড়িঘর আছে, সবই ডুবে গেছে এবং এটা সব থেকে কম পানি। এর থেকে কোমর পানি, বুক পানি এবং কোনো কোনো এলাকায় বাড়িঘর একেবারেই তলিয়ে গেছে, টিনের চাল পর্যন্ত তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে লালমনিরহাটের জেলা প্রশাসক তিনি পরিদর্শন করেছেন এইসব বন্যা দুর্গত এলাকা। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুরো লালমনিরহাট জেলায় কমপক্ষে 10,000 পরিবার এখন পানিবন্দী অবস্থায় আছে নিম্নাঞ্চলের। আর এবং সেই সাথে ত্রাণ কার্যক্রম তাদের চলমান রয়েছে, সবার দুর্গত সবার কাছেই ত্রাণ পৌঁছে যাচ্ছে। এবং নদ নদীর পানি বৃদ্ধির যে বিষয়টি জানতে চাইলেন সেটি হলো যে এটা একটু সুখবর যে উজানে পানি কমতে শুরু করেছে, যেহেতু গতকালকে থেকে বৃষ্টি কমে গেছে, তাই উজানে পানি কমে গেছে। এখন তিস্তা নদীর যে ডালিয়া পয়েন্ট আছে নীলফামারী জেলায়, সেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ভাটির দিকে পানি বাড়ছে। কাউনিয়া, রংপুরের কাউনিয়ায় এখন 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে যে বৃষ্টি যদি না হয় তাহলে এই তিস্তার পানি খুব দ্রুত নেমে যাবে এবং বন্যার কবল থেকে আপাতত মুক্তি পাবে এই নিচু এলাকার মানুষজন। তবে আরেকটা দুর্ভোগ সামনে আছে। আমরা এর আগে দেখেছি যে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র রকম নদী ভাঙ্গন। সেই নদী ভাঙ্গন এলাকায় নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড সচেষ্ট আছে বলে আমাদেরকে জানিয়েছে। তাদের পর্যাপ্ত পরিমাণে যে জিআই ব্যাগ রেডি করা আছে বালু ভর্তি, সেগুলো তারা যখনই এরকম কোনো খবর পাবেন যে পানি কমে যাওয়ার সাথে সাথে নদী ভাঙ্গন শুরু হয়েছে, তখনই তারা সেখানে সেই রকম ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে তিস্তা নদী বিধৌত যে 5 জেলা, এই 5 জেলার কমপক্ষে লাখো মানুষ এখন এই পানিবন্দী হয়ে আছে এবং প্রত্যেকটা এলাকার মানুষের সাথে আমি যতটুকু কথা বলেছি তারা জানাচ্ছেন যে এই যে প্রতি বছর যে তারা বন্যা আসলে ত্রাণ পায়, সেই ত্রাণ দরকার নেই তাদের। আসলে এখান থেকে একটা স্থায়ী পরিত্রাণ দরকার। অর্থাৎ যে কোনো মূল্যে তারা তিস্তা নদীর খননটি চান, কারণ তিস্তা নদী খনন করে যদি গভীরতা বাড়ানো হয় তাহলেই কেবল এই যে বছরে 2 থেকে 3 বার, কখনো কখনো 4 বার যে বন্যার কবলে পড়ে, সেই বন্যার হাত থেকে এই অঞ্চলের মানুষ রক্ষা পেতে পারে এবং একই সাথে বেঁচে যাবে প্রচুর পরিমাণে ফসলি জমি, যে ফসলি জমিগুলো এই বন্যার সময় বারবার নষ্ট হয়ে যায়। তো সব মিলিয়ে এখন দুর্ভোগের মধ্যে আছে এলাকার মানুষ। আশা করছি দ্রুত এই দুর্ভোগটা কমে যাবে। এই ছিল আমার কাছ থেকে বন্যার এবং নদীর তীরের সবশেষ অবস্থা। তিস্তায় আবারও পানি বাড়ছে, এতে নিম্নাঞ্চলের মানুষেরা দুর্ভোগে পড়েছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। সম্পা, আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে মিয়ানমারে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা, আশ্রয় নেওয়া 123 সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের দেশে ফেরানো হয়েছে। নাফি, এর আগে মিয়ানমারে কারাভোগ শেষে 85 বাংলাদেশি দেশে ফিরেছেন এবং তাদের যে বহনকারী জাহাজ, সেটিতে করেই এই মিয়ানমারের বিজিবি এবং সেনা সদস্যরা ফিরে গেছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। আমরা দেখে আসবো সেটি। দুপুর 12:30 কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে অবশেষে স্বজনদের অপেক্ষার অবসান। অনেক কাঠখড় পুড়িয়ে মিয়ানমার থেকে দেশে ফেরার পর মানুষগুলোর চোখে মুখে বৃষ্টির মতোই যেন আনন্দ। আক্ষেপ ঘুচিয়ে স্বজনদের মাঝেও ফিরেছে স্বস্তি। মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতোয়ে বন্দর থেকে শনিবার তাদের নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয় মিয়ানমারের জাহাজ ইউএমএস চিনডুইন। সকালে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা তাদের একটি টাগবোর্ডে করে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আসেন সকাল 9:10 দিকে। যাদের কেউ সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে, আবার কেউ ভুলক্রমে মিয়ানমারের সীমায় ঢুকে ধরা পড়েন দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। নিজের দেশ আইছি, মায়ের দেশ, নিজের দেশ, স্বাধীনতার দেশ, অনেক ভালো লাগছে। 3-4 দিন বোর চালানোর পর আমাদেরকে বর্মা লাওয়াকায় ধরছে, দইরা কোড়ে 5 বছর জেল মারছে। 18 মাস পরে দেশে ফিরে আসলাম। এখন তো মানে খুশিতে আছে আর কি দেশে ফিরার পর। এদের 56 জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা।
কোন হাজত আছে এখান থেকে এখন নিয়ে আসছে, এখন বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দেবে সেটাই বলছে। সুস্থভাবে যে আমাদের কাছে আসতে পারতেছে এটাও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। একই জাহাজে মিয়ানমারে ফিরে যান বাংলাদেশে আশ্রয় নেয়া সে দেশের 123 বিজিপি ও সেনা সদস্য। মিয়ানমারে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এই বিজিপি ও সেনা সদস্যরা। বেলা 11:30টার দিকে তাদের নিয়ে টাগবোটটি গভীর সাগরে অপেক্ষমান মিয়ানমারের জাহাজের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে টেকনাফ থেকে কক্সবাজার শহরে নেওয়া হয় মিয়ানমারের 123 নাগরিককে। এ নিয়ে গত 15 মাসে মিয়ানমারে সাজা খেটে দেশে ফিরেছেন 332 বাংলাদেশি, আর মিয়ানমারে ফিরেছেন দেশটির 875 সীমান্তরক্ষী, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক। এখন কক্সবাজার। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। পাঠানো হয়েছে কারাগারে। প্রহসনমূলক মামলায় সাজার বিরুদ্ধে দ্রুতই আপিল করা হবে বলে জানালেন আইনজীবী, আর আইনিভাবেই মোকাবিলার কথা জানালেন মাহমুদুর রহমান। আরও জানাচ্ছেন মাঝার ইমন। সকাল সকাল আদালত চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী, সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। সকাল 10টার পর সহকর্মীদের সাথে আদালতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। উদ্দেশ্য সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা, যে মামলায় 7 বছরের সাজা দেওয়া হয় তাকে। এজলাসে উঠার আগে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই সাংবাদিক। জানান সকল মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইন অনুযায়ী এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার আইনজীবী বলেন, প্রহসনমূলক মামলায় ফাঁসানো হয়েছে তাকে, এর বিরুদ্ধে আপিল করা হবে। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, এই 4 জনকে এই মামলায়, হত্যা মামলায় আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক, এই 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিরপুর থানার অপর এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাঝার ইমন, এখন, ঢাকা। ৭৪-এর বাকশাল আর ২০২৪-এর বেআইনি আয়নাঘর। বিনা অপরাধে যে কাউকে গ্রেপ্তার ও দমন কিভাবে হয়ে উঠল আইনগতভাবে বৈধ? কেউ ডাকেন কালো আইন, আবার কেউ বলেন নিবর্তন বা নিপীড়ন আইন। তবে বারবার সরকারের বদল হলেও বিনা অপরাধে বিরোধী মত দমনের এই আইন পরিবর্তন করেননি কেউই। বিশেষজ্ঞদের মতে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও এই আইন বাতিলের এখন বিকল্প নেই। আরো জানাচ্ছেন মশিউর অনিক। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ কি আছে সে আইনে? বিশেষ ক্ষমতা আইনের ৩ ধারায় যেই নিপীড়নমূলক বিষয়টা রয়েছে, এই নিপীড়নমূলক বিষয়টা হচ্ছে একজন মানুষকে সরকার চাইলে বাধ্যগত গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে।
এবং ডিসঅ্যাপিয়ারেন্স করার পরে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এটা ডিসক্লোজ করতে বাধ্য নয় যে তাকে কেন ডিসঅ্যাপিয়ারেন্স করা হলো বা গুম করা হলো। এটা লম্বা একটা সময়। এই তরুণ আইনজীবীর মতে হজম করতে না পারা গুমের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার নামেই চালিয়ে দেয়া হতো এই আইনের বলেই। বিশেষ ক্ষমতা আইন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছিলেন, সেই আইনে কিন্তু আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপ্যাচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। 3 থেকে শুরু করে 14 ধারা পর্যন্ত পরিষ্কারভাবে কিছু প্রিভেন্টিভ ডিটেনশন, যেটাকে আমরা বলি নিবর্তনমূলক আটক, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং ভেরি স্পেসিফিকলি 5 ধারাতে ওই আইনের বলাই আছে যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক রাখা হচ্ছে তখন কোথায় রাখা হবে সেই তথ্য আপনাকে দিতে বাধ্য না সরকার। সিস্টেমেটিক্যালি গুম করার একটা অপপ্রয়াস থেকে যাচ্ছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল। এবং পরবর্তীকালে এই যে আটকে রাখা যায়, আইন দিয়ে আটকে রাখা যায়, এইটাই এদের শাসক গোষ্ঠীর, বিগত সরকারের শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল কাউকে গুম করে দেওয়া। যদি বলা যায় এর সূত্র কোথায়, এর বুদ্ধি কোথা থেকে এলো, এর সে দ্য সোর্স অফ দিস আয়নাঘর বলিয়া যাই বলি, এটা কিন্তু 33-এর যে বিধান রচনা করা হয়েছে নিবর্তনমূলক, সূচনা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2007 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী 629 জন মানুষ অপহরণ করেছে। এর মধ্যে 383 জন মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। সরকার বদলেছে বারবার, বিভিন্ন সময়ে এই আইনের প্রয়োগ হয়েছে, কিন্তু কেন তৈরি হয়েছিল এমন আইন? দেখুন, 1974-এ যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আসলো, সেই পাওয়ার্স অ্যাক্টটা আসার পেছনে যে ইতিহাস কাজ করেছে সেটা তো আমরা প্রায়শই রাজনীতিবিদদের বলতে শুনি যে এর মাধ্যমে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি করেছিল সেই সময়ের সরকার। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে এই দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, একমাত্র আওয়ামী লীগই একটা রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিকভাবে দমন করার জন্য ইচ্ছা মতো যে কোনো লোকের নিয়ে আপনি আটকে রাখলেন। এই কালাকানুন আসলে বাতিল করা উচিত। প্রত্যেক সরকারই শুধু আন্দোলন করতো যে আমরা বিশেষ ক্ষমতা আইন, কালো আইন এটা বাতিল চাই, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতা আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করত। সংবিধান সহায়তা করেছে 74-এর এই আইন তৈরিতে, যা এখন সময় বিবেচনায় অপ্রয়োজনীয়। তবু কেন কোনো দলই পরিবর্তন করেনি এই আইন? বিএনপি নেতাও দিলেন তার দলীয় ব্যাখ্যা। এরপরে যতগুলো সরকার আসছে ধরেন এরশাদ করেন নাই, বিএনপি করতে পারত 91 সনে, কিন্তু তারা আবার ওই যে আন্দোলনে সকলের সাথে 3 জোটের একটা রূপরেখার মধ্যে পড়ে গেছে, যে কারণে তারা আর পরবর্তীতে করতে পারে না। গুম কনভেনশনে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বাক্ষরের ফলে কি পরিবর্তন আসতে পারে বিশেষ ক্ষমতা আইন 1974 আইনের ক্ষেত্রে? সংযোজন করা বলি, অ্যামেন্ডমেন্ট করা বলি, এটা সংসদ থাকতে হয়, আদারওয়াইজ কীভাবে করবে? অনেকে বলে যে রেফারেন্ডাম করে বা গণভোটে করা, গণভোটের বিধানটা বাতিল হয়ে গেছে কনস্টিটিউশন থেকে। নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, নিবর্তনমূলক আইন বা বিধান কনস্টিটিউশন থেকে থাকবে। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, এটা আমরা আইনজীবী হিসেবে এত বছরের যে আমাদের অভিজ্ঞতা এবং আমরা আদালতের কাছে যে সমস্ত আর্গুমেন্ট করেছি সেখানে সবসময় বলেছি আইনটা বাতিল হওয়া উচিত, সেটা আজও আমি বলছি, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিশেষজ্ঞরা মনে করছেন আয়নাঘর বা এই তন্ত্রসংলগ্ন বিষয়গুলোর উৎপত্তি হয়েছে এই ধরনের আইন থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় গুম কনভেনশনে বাংলাদেশ নাম লেখালেও আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্ষমতা আইন 1974 এই আইনটি কবে বাদ দেওয়া হবে সেটাই এখন প্রশ্ন হয়ে রইল। মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখার বিষয়, গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর ঠিক কতটা বাংলাদেশের আইনে প্রভাব ফেলতে পারে, নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষদের, আর টেনে ধরতে পারে এই সমস্ত কালো আইনের লাগাম। মশিউর অনিক, এখন, ঢাকা।
আর্থিক খাত সংস্কারে অর্থ কারিগরি সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দুপুরে সচিবালয়ের সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, সহায়তা মিলবে NBR, ব্যাংক সংস্কার এবং জ্বালানি খাতেও। ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, NBR রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহেবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ আছে। এর আগে দেশের আর্থিক খাত নিয়ে সকালে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। চলতি সফরে তৃতীয় দিনের মতো এদিন বৈঠক করলেন তারা। সকালে প্রথম দফায় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। পরে আবার বিকেল 4টায় দ্বিতীয় দফায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সফরের প্রথম দিকে ব্যাংক খাত ও রিজার্ভের নানা বিষয় নিয়ে কথা হলেও আজ আর্থিক প্রতিষ্ঠান খাত এবং পুঁজিবাজার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে দেশের আর্থিক খাতের সব বিষয়ে সংস্কার ও পুনরুদ্ধারের বিষয় গুরুত্ব পাবে। শ্রমিক অসন্তোষের জেরে সাভার আসলে আজও বন্ধ 17টি পোশাক কারখানা। এ নিয়ে আরও জানাতে সাভার শিল্পাঞ্চল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে কারখানাগুলো কেন বন্ধ আছে, চালুর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? নাফি, আপনি নিশ্চয়ই জানেন, টানা 2 সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষের ফলে কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়া বেশ অস্থির এবং উত্তাল ছিল। তবে গত সপ্তাহ থেকে কিন্তু সেই অস্থিরতা কিছুটা কমে এসেছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আপনি যেমনটি বলছিলেন, 17টি কারখানা কিন্তু শ্রমিক অসন্তোষের জেরে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ শ্রম আইন 2006 সালের 13-1 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে 11টি কারখানা। অর্থাৎ এই ধারা অনুযায়ী বন্ধ থাকলে শ্রমিকরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। আর এছাড়াও আরও 6টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গোটা শিল্পাঞ্চলের সাভার আশুলিয়া সকাল থেকে ঘুরে দেখেছি, কোথাও কোনো বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেনি। এবং আমরা 2টি গার্মেন্টসের সামনে দেখেছি, মণ্ডল গার্মেন্টসের সামনে আমরা কিছু শ্রমিককে সকালের দিকে জড়ো হতে দেখেছিলাম। পরে সেটি মালিক পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু তারাও সেখান থেকে সরে গিয়েছেন। এছাড়া শিল্পাঞ্চলের পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছিল। তিনি যেমনটি জানিয়েছেন, 1863টি কারখানার মধ্যে 17টি কারখানা বাদে বাকি সবগুলো কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন এবং কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষায় কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সড়কে টহল দিচ্ছেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাবকে আমরা টহল দিতে দেখেছি। তবে অধিক ঝুঁকিপূর্ণ 2টি কারখানা রয়েছে, সেটি ভাইপাইল আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায়। সেখানে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়েছে, পাশাপাশি APBN পুলিশ তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। মোটামুটি বলা যায় শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এবং শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, যেসব বন্ধ কারখানার শ্রমিক রয়েছে তারা বলছেন কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তারা যেতে চান না, তাদের দাবিগুলো মেনে নিয়ে, আসলে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে কর্মপরিবেশ নিশ্চিত করলে তারাও কাজে যোগ দিতে চান। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সর্বশেষ পরিস্থিতি। শ্রমিক অসন্তোষের কারণে সাভার আশুলিয়ায় আজও 17টি কারখানা বন্ধ রয়েছে, সে খবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকে রাখার 5 ঘন্টার পর চলাচল স্বাভাবিক হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আউলিয়ানগর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। চলে যাচ্ছি তার কাছে। হারুন, দীর্ঘ 5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কি বলছে সেখানকার যারা যাত্রী আছেন তারা? পাশাপাশি যে দাবি দাবা ছিল সেগুলো মেনে নেওয়া হচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন।
ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর রেল স্টেশনে আজকে সকাল 9:30টার দিকে স্থানীয়রা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি আটকে দেয়। অর্থাৎ তাদের দীর্ঘদিনের দাবি ছিল দেওয়ানগঞ্জ কমিউটার যে ট্রেনটি আছে এই ট্রেনটি আউলিয়ানগর রেল স্টেশনে যাত্রা বিরতি দিতে হবে এবং এ নিয়ে কিন্তু তারা বেশ কিছুদিন যাবতেই তারা আন্দোলন সংগ্রাম করছে এবং এর আগেও কয়েক দফায় ট্রেন অবরোধ করে ট্রেন আটকে তাদের দাবি দাওয়া জানান দিয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন যে তাদের দাবি দাবার বিষয়টি বিবেচনায় নিয়ে এখানে যাতে ট্রেনটি থামে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং দীর্ঘ 15 দিন সময় দেওয়ার পরেও কিন্তু এই বিষয়টি সমাধান না হওয়ার কারণে আজকে আবার সকাল 9:30টার দিকে এই আউলিয়ানগর রেল স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি কিন্তু আটকে দেয় স্থানীয়রা এবং স্থানীয়রা আটকে দেওয়ার কারণে এখানে প্রায় 5 ঘন্টা এই ট্রেনটি কিন্তু এখানে আটকে থাকে এবং এর কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। শুধু এই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন নয়, এটি বন্ধ থাকার কারণে কিন্তু বেশ কয়েকটি ট্রেন গফরগাঁও, ফাতেমানগর, ময়মনসিংহ রেল স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশনে আটকা পড়ে। আমরা যতদূর খবর পেয়েছি যে এখনও গফরগাঁও রেল স্টেশনে তিস্তা এক্সপ্রেস রয়েছে, যেটি 11টার সময় ময়মনসিংহ রেল স্টেশন অতিক্রম করে জামালপুরের দিকে রওনা হওয়ার কথা ছিল, সেটি এখনও গফরগাঁও রেল স্টেশনে আছে এবং এখানে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে এখান থেকে যে দেওয়ানগঞ্জ যে কমিউটার ট্রেন সেটি কিন্তু কিছুক্ষণ আগেই ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেটি বলেছেন যে তারা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য 1 মাসের সময় চেয়েছেন। 1 মাসের মধ্যে তারা বিষয়টি বিবেচনায় নেবেন বলে আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু স্থানীয়রা রেললাইন অবরোধ করে যে ট্রেনটি আটকে দিয়েছিল সেই অবরোধ তুলে নেয় এবং তুলে নেওয়ার পর কিন্তু কিছুক্ষণ আগে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের আউলিয়ানগর রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহের ত্রিশালে 5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। পর্যায়ক্রমে পলিথিন ব্যাগ কাঁচা বাজার থেকে তুলে নেওয়া হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এ কথা বলেন তিনি। সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা 1 অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি, এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। আসলে এটা তো দেশের আইন, এটা এমনিতেই হওয়ার কথা, হচ্ছে না। এখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ত্বরান্বিত করছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা, চামচ, প্লেট এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই। আমরা এটার উপর কাজ করছি, এটা যারা প্রস্তুত করেন তাদের সাথে কথা বলবো। আগারগাঁওয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রদর্শনী চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, মেলায় বিকল্প কি কি পণ্য প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি জানাবেন পলিথিন বন্ধে এই মেলা কতটা ভূমিকা রাখবে বলে মনে করছে সাধারণ মানুষ? শম্পা, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর পরিবেশ অধিদপ্তরে এবং যেখানে আসলে এই যে পলিথিন ব্যাগের যে বিকল্প কি কি পণ্য হতে পারে, সেটি হতে পারে কিন্তু পাট, সেটি হতে পারে কাগজ সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো। আমি একটু আপনাদেরকে এই মেলাটি একটু ঘুরিয়ে দেখাই, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। এই মেলাটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এখানে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং একই সাথে ব্যবসায়ীরা আসছেন এবং ব্যবসায়ীরা কিন্তু তাদের যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ পলিথিন ব্যাগের বিকল্প কি কি পণ্য হতে পারে সেই পণ্যগুলোর পোস্টার নিয়ে কিন্তু তারা এখানে বসেছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে পরিবেশ উপদেষ্টা যিনি আছেন সৈয়দা রিজওয়ানা, তিনি কিন্তু জানিয়েছেন যে 1 অক্টোবর থেকে সুপার মলগুলোতে কিন্তু কোনোভাবেই পলিথিন ব্যাগ আসলে ব্যবহার করা যাবে না। সুতরাং আর 1 নভেম্বর থেকে কিন্তু কাঁচা বাজারগুলোতেও কিন্তু পলিথিন বন্ধ করতে হবে। যার কারণে এই যে বিভিন্ন ব্যবসায়ী সহ দোকান মালিক সমিতির লোকজন সহ সুপার মলের মালিক পক্ষ সহ যারা আছেন তাদের সাথে কিন্তু এক ধরনের সেমিনারও আজকে হয়েছে এবং এখানে কিন্তু তারা বলেছেন যে আসলে দোকান মালিক সমিতি বলেছেন যে আসলে এই যে জেল জরিমানা যেটা করা হতো আগে, যে পলিথিন পেলেই জেল জরিমানা, সেটাকে কিন্তু একটু কমিয়ে আনার কথা তারা বলেছেন এবং একই সাথে তারা বলেছেন যে আসলে একসাথে পুরো বাংলাদেশ কিংবা রাজধানীতে যতগুলো কাঁচা বাজার আছে সবগুলো কাঁচা বাজার আসলে একসাথে এই পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগটাও যেন নেওয়া না হয়, আস্তে আস্তে করে, যেমন একটি কাঁচা বাজার, 2টি কাঁচা বাজার পাইলট প্রোগ্রাম করে করে যেন এই পলিথিন ব্যাগ বন্ধ করা হয়। এবং একই সাথে
যারা আসলে সুপার শপগুলোর মালিক পক্ষ রয়েছেন কিংবা যারা সেখানকার কর্মকর্তা রয়েছেন তারা এসেছিলেন, তারা বলেছেন যে তারা কিন্তু অনেক আগে থেকেই এই ব্যাগগুলো বন্ধ করেছেন। অর্থাৎ সুপার মলগুলোতে কিন্তু এই পলিথিন ব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু তারা একটু কমই ব্যবহার করে থাকেন এবং তারা কিন্তু সেইখানে অন্যান্য যে ব্যাগগুলো রয়েছে, আমরা যদি বলি যে বিকল্প কাপড়, কাগজ এবং পাটের যে ব্যাগগুলো সেগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তবে এখানে যারা আসছেন তারা বলছেন যে এই যে প্রতিটি ব্যাগের দামের যে মূল্য সেটা কিন্তু 15 থেকে 25 টাকা পর্যন্ত রাখা যাচ্ছে। সে কারণে তারা বলছে যে কাঁচামাল সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে এই ব্যাগ তৈরি করতে, সেগুলো যদি কিছুটা সহজলভ্য করা যায় তাহলে কিন্তু এই যে ব্যাগগুলো রয়েছে সেগুলো আরও কম দামে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু পাবেন। সম্প্রতি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই পলিথিন ব্যাগের বিকল্প যে পণ্যগুলো সেগুলোর মেলা থেকে। পলিথিন ব্যাগের বিকল্প বিভিন্ন পণ্যের দিনব্যাপী প্রদর্শনী চলছে আগারগাঁওয়ে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশাজনিত রোগে শুধুমাত্র শনিবারই মারা গেছেন 7 জন রোগী, যা কিনা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা কিংবা শরীর ব্যথা, বমি, রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। ভ্যাপসা গরমে গত কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও এডিস মশার প্রজননের জন্য একেবারেই আদর্শ পরিবেশ। হাসপাতালের চিত্র বলছে বাড়ছে ডেঙ্গু। প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে রাজধানীতে। এই যেমন মুগদা মেডিকেলে ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে সবগুলো শয্যায় ভর্তি আছে রোগী, এমনকি নির্ধারিত সিটির চেয়েও বেশি রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের চিত্র অনেকটা একই। বেশিরভাগ রোগী তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি, পেট ফেঁপে থাকা কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ নিয়ে ভর্তি হতে এসেছেন হাসপাতালে। পানিটা পর্যন্ত আমি খাওয়ার সাথে সাথে ফালাই দিতাম, আর আমার প্রচণ্ড জ্বর আসতো আর কষ্ট হইতো। মাথা ব্যথা, পেট ব্যথা হয়, তারপর অনেক সময় বুকও ব্যথা করে, পাতলা পায়খানা হয় এবং জ্বর থাকে। এই রোগীদের সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। রক্তক্ষরণ, বমি, তীব্র জ্বর, ডেঙ্গুর এসব উপসর্গ দেখা গেলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। জ্বরটা শুরু হবে, অবশ্যই কনফার্ম করতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা, এবং নিয়মিত বিরতিতে একজন চিকিৎসকের ফলো আপে থাকা উচিত এবং সেই অনুযায়ী তাকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করাটার ব্যাপারে আমরা পরামর্শ দেই। ভর্তি রোগীদের সুস্থ হতে সময় লাগছে বেশি। কিছু খাইতে পারতাম না, আর বসলে আমার মাথা ঘুরাইতো। এখন মোটামুটি বসতে পারি, হাঁটাচলা মোটামুটি করতে পারি। পুরো শরীরটা পুরো ব্যথা করছিল, প্রচুর ব্যথা করছিল, হাতের পায়ে প্রতিটা আঙ্গুলে গিরে গিরে ব্যথা করছিল, সব জায়গায় ব্যথা করছিল। চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে প্রায় 29,000 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত 150 জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সানি মৃধা, এখন, ঢাকা। নাফি, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে স্তব্ধ মধ্যপ্রাচ্য। লেবানন ঘোষণা করেছে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং ইরানে ঘোষণা করা হয়েছে 5 দিনের শোক, এবং এই হত্যাকাণ্ডের জবাব ইসরায়েলকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শম্পা, পাল্টা হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারেন না, এবং যুদ্ধবিরতির কথা বলে নাসরুল্লাহর মৃত্যুতে জো বাইডেন বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম। ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে হিজবুল্লাহর সবচেয়ে প্রভাবশালী নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর পরও থামছে না লেবাননে ইসরায়েলের হামলা। শনিবারও আইডিএফের হামলায় মৃত্যু হয়েছে প্রায় 1.5 মানুষের। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলের বিমান দিয়ে লেবাননের সমানে ছোড়া হচ্ছে বোমা। নাসরাল্লাহর মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না লেবাননের সাধারণ মানুষ। এক পক্ষ শোক আর নিন্দা জানালেও আরেক পক্ষ বলছে এটা ইসরায়েলের কোনো চালাকি। নাসরাল্লাহ এভাবে মরতে পারে না। ইয়েমেনের সাধারণ মানুষ বলছেন এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্যে। নাসরাল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লেবানন, জর্ডান, পশ্চিম তীর সহ বিভিন্ন স্থানে। এই ঘটনায় লেবাননে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ইরান ঘোষণা করেছে 5 দিনের শোক। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান বলেছেন এই নেতা মধ্যপ্রাচ্যে এত প্রভাবশালী ছিলেন যে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
যদিও এই হত্যাকাণ্ডের পরও গাজার পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলের সেনা অভিযান। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, একজন হত্যাকারীকে নির্মূল করেছে ইসরায়েল। সেই সঙ্গে এই অর্জনকে ঐতিহাসিক উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দিয়ে বলেছেন, ইরান বা মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না। ইসরায়েলের এই বেপরোয়া অবস্থানের কারণে মিশর বলছে, মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করার দ্বারপ্রান্তে চলে গেছে ইসরায়েল। জাতিসংঘের সাধারণ পরিষদে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই অবস্থায় বারবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকরকে মুখে গুরুত্ব দিয়ে আসলেও নাসরাল্লাহর মৃত্যুতে কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, এই ঘটনায় ন্যায় বিচার হয়েছে, তবে গাজা এবং লেবাননে যুদ্ধবিরতি চান বাইডেন। এদিকে লেবাননে হামলায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে কোনো বিকার নেই ইসরায়েলের সাধারণ মানুষের। তারা বলছেন, দেশের উত্তরাঞ্চল ঝুঁকিপূর্ণ, তাই হিজবুল্লাহর ওপর হামলা করতেই হবে, তবে আগে বন্দীদের মুক্ত করতে হবে। লেবাননে এখনও অব্যাহত আছে ইসরায়েলের হামলা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, লেবাননের অভ্যন্তরে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 2 লাখ মানুষ। সিরিয়ায় চলে গেছেন আরও 50,000। লেবাননের হাসপাতালগুলোতে নেই তিল ধারণের জায়গা। বিশ্লেষকদের শঙ্কা, অপ্রতিরোধ ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ না নিলে আরেকটি গাজায় পরিণত হতে পারে লেবানন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্য ইস্যুতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র পরিণত হয়েছে নখ দন্তহীন বাঘে। গাজার পর লেবাননের যুদ্ধ শুরু হলেও পশ্চিমাদের কার্যক্রম সীমিত যুদ্ধবিরতির আহ্বান পর্যন্তই। বিস্তারিত নাফি আরমান মননের প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিজেদের বিশ্ব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে যুক্তরাষ্ট্র। মার্কিনদের মিত্র হবার অর্থ দ্বারায় সুপার পাওয়ার রাষ্ট্রটির কাছ থেকে অফুরন্ত সমর্থন। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পেছনেও কাজ করে যুক্তরাষ্ট্রের প্রভাব। তবে ছোট্ট এই ইসরায়েল এখন ছড়ি ঘোরাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ওপর। 12 দিন ধরে চলা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নজিরবিহীন নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হাসান নাসরাল্লাহ ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি নিহতের পর কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে হিজবুল্লাহ। ইতোমধ্যেই দেশটিতে প্রাণ হারিয়েছেন 7 শতাধিক মানুষ, বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রসহ মিত্র 12টি দেশ 21 দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জানালেও তা প্রত্যাখ্যানে সময় নেয়নি ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার ক্ষীণ আশা ছিল পশ্চিমাদের মনে। তবে আগ্রাসী ভাষণে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমনকি ভাষণ শেষের কিছুক্ষণ বাদেই হামলা চালানো হয় বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে, যাতে নিহত হন হিজবুল্লাহ প্রধান। নিউ ইয়র্কে বসে এই হামলা চালানোর নির্দেশ দেন খোদ নেতানিয়াহু। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি, হামলা সম্পর্কে আগে থেকে কিছুই জানত না পেন্টাগন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েল প্রসঙ্গে কি নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা? বিবিসির বিশ্লেষণ বলছে, হিজবুল্লাহ ও হামাসকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করায় আইন অনুসারে সন্ধিতে রাজি করাতে পারছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচন দোরগোড়ায় চলে আসায় চাপ দেয়া যাচ্ছে না ইসরায়েলকে, কারণ এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ইহুদি সমর্থক মার্কিন ভোটারদের মনে। আগ্রাসী হবার বদলে ইসরায়েলকে তুষ্টকরণের রাজনীতির আশ্রয় নিয়েছেন জো বাইডেন। প্রায় বছরব্যাপী চলা যুদ্ধের পরেও সম্প্রতি তেল আবিবকে $870 কোটি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি মাঝে মধ্যেই তুলে ধরেন ফিলিস্তিনিদের অবর্ণনীয় কষ্টের কথা। একসময় উত্থাপন করেন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। নেতানিয়াহু প্রস্তাব না মানলেও এমন নীতির মাধ্যমে দুকুল রক্ষা করে চলছে ডেমোক্রেটরা। লেবাননে যে কোনো মুহূর্তে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। উত্তরাঞ্চলীয় সীমানায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 2 ব্রিগেড সেনা। হিজবুল্লাহ প্রধান নিহত হলেও এখনও 50,000-এর বেশি সক্রিয় সদস্য আছে গোষ্ঠীটির। পশ্চিমা কূটনীতিকদের আশঙ্কা, স্থল অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। তবে ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ রুখতে যুক্তরাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করবে না বলেও মনে করছেন তারা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এরই সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।